চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 7। এক গ্লাস পানি দেওয়া যাবে? ফারাজ তরুণীকে কথাখানা বলা মাত্রই সে দৌড়ে রসিঘর থেকে গ্লাস ধুয়ে পানি নিয়ে এলো। ফারাজের দিকে এগিয়ে দিতে গিয়ে লজ্জায় পড়ে বলল, আপনি এত বড় মানুষ, এই গ্লাসের পানি খেতে পারবেন? কেন পারবো না? রক্ত কাটলে তো রক্তের রং লালই হবে, কালো কিংবা অন্য রং তো আর নয়। তাহলে মানুষে মানুষে এত কিসের পার্থক্য? লালন কি বলেছিলেন জানো না? মানব ধর্মের ওপরে কিছু হয় না। যখন তুমি মানব ধর্ম করতে জানবে তখন খোদার ধর্মের প্রতি আপনা আপনি আকৃষ্ট হয়ে যাবে। ফারাজ পানিটা ঢকঢক করে পান করে পুনরায় জিজ্ঞেস করলো, ঘরে কোনো সমস্যা হচ্ছে না তো আবার? সব বাজার সাথে আছে তো? আল্লাহর রহমতে সবই আছে, খালি ভাই সূর্যের আলো যে বড় অভাব। এখানে মনে হয় আমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতাই তো এতদিন বাঁচিয়ে রেখেছে। এবার কি আমি আমার সঙ্গে দেখা করতে পারবো না? হ্যাঁ, কারণ তোমাকে মারার জন্য যে আল্লাহর বান্দা উঠে পড়ে লেগেছিল তাকে আল্লাহ নিজের কাছে নিয়ে গেছেন। চিত্রার সঙ্গে দেখা করতে পারবো? তুমি দেখা করতে চাও মরিয়ম? সে জানে আমি মৃত, তার জন্যই তো বেঁচে আছি। সে না থাকলে আপনার মতো ভাইজান কই পেতাম? তাকে দিয়েই তো আপনাকে চেনা। 2-1 দিনের মধ্যে চিত্রার সঙ্গে দেখা করাবো, সমস্যা নেই। আর তোমার পুনরায় পড়ালেখার ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না। ভাই থাকতে বোনেরা তো চিন্তা কিসের, দুর্বোকা। মরিয়ম চোখের জল জমে ওঠে, কৃতজ্ঞতা জানালো। মনে হলো এই সব শব্দ বড্ড ছোট, এত তুচ্ছ। কিছু ঋণ আছে যা গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দিলেও শোধ হয়ে যাবে না। একেবারে অচেনা হয়েও এই মানুষটি মরিয়মের পরিবারের জন্য যে জায়গা দিয়েছে, যে জায়গায় নিয়েছে, নিঃশর্তে তার পাশে দাঁড়িয়েছে, এমন দিন কোন হিসাবেও মেটে না। এই বলে বুক চেপে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। রাত অনেকটাই নেমে এসেছে, ঘরের আলো ম্লান। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো মেঝেতে ছড়িয়ে পড়েছে। মোহনা রোশনের পাশে বসে আছে, তার কাঁধে মাথা রেখে। রোশনের আঙুলগুলো মোহনার চুলে ধীরে ধীরে চালাচ্ছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কথা বলার প্রয়োজন নেই। মোহনা মৃদু হেসে রোশনকে বলল, এই সময়গুলো যদি থেকে যেত। রোশন কিছু বলল না, শুধু মোহনাকে আরো কাছে টেনে নিল। তার চোখে এক ধরনের প্রশান্তি, যেটা সে খুব কমই পায়। ঠিক তখনই মোবাইলটা কেঁপে ওঠে, একবার দুবার। রোশন মুরুকুচকে চায়, স্ক্রিনে নামটা দেখে একটু থমকে যায়, রাজন। মোহনা সেটা লক্ষ্য করে ফেলে। ধরছো না কেন? সে ধীরে জিজ্ঞেস করে। রোশন ফোনটা উল্টো করে পাশে রাখে, এখন না। মোহনার চোখে সন্দেহের ছায়া নামে। কি চায় সে? ধরে দেখো। রোশন ফোনটা একবার দেখলো। রোশনের গলায় হালকা শক্ত হয়ে যায়। ওনার কল মানেই ঝামেলা মোহনা, আজ আমি সেটা চাই না। মোহনা একটু সরে বসে, কণ্ঠে চাপা রাগ। তারা তোমাকে পাপে আরো জড়ানোর জন্য বিরক্ত করছে, তাই না? রোশন দীর্ঘশ্বাস ফেলে। ঠিক তখনই ফোনটা আবারও বেজে ওঠে। মোহনা উঠে দাঁড়ায়, ধরো ফোনটা। রোশনের বিরক্তিতে চোখ আর ক্লান্তিতে জমে ওঠে। তুমি বুঝছো না, রাজন মানেই না। বোঝা লাগবে না। মোহনা কথাটা কেটে দেয়। এক মুহূর্তে জনঘনটা ভারী হয়ে যায়। ফোনের স্ক্রিনে রাজনের নামটা এখনো জলজল করছে। রোশন শেষমেশ ফোনটা হাতে নেয়। বারান্দায় গিয়ে কলটা ধরতে ওপাশ থেকে রাজনের কড়া গলা ভেসে আসে, জানোয়ারের বাচ্চা, এইখানে ব্যবসা লাটে উঠে গেছে। তুমি বাড়িতে বউ নিয়ে রঙ্গ তামাশা করো। আমি বলেছি এসব কাজ এখন থেকে আমি করব না। তোমাদের যেমন চাই করো গিয়ে। এসব বিষয় নিয়ে আমাকে আর জড়াবে না, আমি আগ্রহী নই। সাবধান করে দিতেছি, কপালে শনি আছে, পরে আমারে কিন্তু দোষারোপ করতে পারবি না। ফোন রাখলাম বলে রোশন ফোন কেটে দেয়। মাথায় কাজ করছে না, মা ঝামেলায় পড়েছে দেখছি। রাগ লাগছে ভীষণ। মোহনা এসে পেছন থেকে জড়িয়ে ধরে প্রশ্ন করে, কোনো ঝামেলা হয়েছে?
রুমে চলো, এখানে অনেক ঠান্ডা। মোহনার দুশ্চিন্তায় কিছুটা কমে না। মনে হয় এভাবে আর কতদিন চলা যায়। আজ না হয় কাল এই চাপা অস্থিরতা থেকে একটা বড় ঝামেলা জন্ম নিবে, সে কথা সে গভীরভাবে জানে। চারপাশের এই জীবনটা যেন পাপে ভেজা এক বসতি, যেখানে প্রতিটা নিঃশ্বাসই অপরাধের গন্ধ বহন করে। সে জানে এখান থেকে কি সত্যি কোনো মুক্তির পথ আছে, নাকি সব দরজায় বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে তার মনে হয় জীবনটা বুঝি ধীরে ধীরে এই নরকের ভেতরে পড়ে শেষ হয়ে যাবে, আর কোনো আলো, কোনো পরিত্রাণ ছাড়াই। রাজন ফোনটা রেখে ধীরে ধীরে লুঙ্গি ঠিক করলো। গায়ে তার কালো শার্ট, রাতের অন্ধকার আরো কালচে করে উঠেছে রংটা। পরনে ধবধবে সাদা লুঙ্গি, কালো শার্টের সঙ্গে অদ্ভুত এক বৈপরীত্য তৈরি করেছে। গলায় ঝুলছে মোটা স্বর্ণের চেন, বুকের কাছে টুনটুন শব্দ করছে। চোখের নিচে সুরমার গাঢ় রেখা, যেন ঘুমহীন রাতের সাক্ষী। মুখে কোনো তাড়াহুড়ো নেই, অথচ প্রতিটি নড়াচড়া একটা সতর্কতা লেগে আছে। লুঙ্গি ঠিক করতে করতে সে মাথা নিচু করে বাড়ির ভেতর ঢুকলো। ঢোকার আগ মুহূর্তে আশেপাশে একবার চোখ ভালো করে বুলিয়ে নেয়। এই কাজটা তার রক্তে মিশে গেছে। কেউ তাকিয়ে আছে কিনা, কোনো অপ্রত্যাশিত ছায়া নড়ছে কিনা, এক ঝলক যাচাই করে নেয় সে। এই বাড়ির গেটটাই অস্বস্তিকর রকমের নিচু। রাজনের মতো লম্বা চওড়া দাপটে মানুষের জন্য এই গেট যেন নীরব অপমান। এখানে ঢুকতে হলে মাথা নত করতে হয়। দুনিয়া কোনো মানুষের ক্ষমা নেই তাকে মাথা নত করানোর জন্য। সে কথা রাজন নিজেই ভালো জানে, অথচ এই সামান্য দরজা ভেতরে ঢুকতেই তাকে নিচু হতে বলে। ক্ষমতা আর দুর্বলতার মাঝে পার্থক্য কত বিচিত্র। কখনো মানুষ হার মানে মানুষের কাছে, কখনো আবার একটা মানুষের সৃষ্টির কাছেই। রাত ভালোই জমেছে। এই সময়টা পাড়া প্রায় নিঃশব্দ হয়ে আছে। বেশিরভাগ মানুষই গভীর ঘুমে ডুবে গেছে। কোথাও কোথাও হয়তো কেউ এখনো জেগে আছে, কিন্তু তাদের অস্তিত্বই নীরবতার ভেতরে হারিয়ে গেছে। দূরে কিশোরগঞ্জ স্টেশন থেকে ভেসে আসছে ট্রেনের শব্দ। সেই শব্দে রাতের নিস্তব্ধতা আরো গভীর করে তুলছে। গেটের বাইরে একদল কুকুর ঘেউ ঘেউ করছে শোনা যাচ্ছে, কখনো একসঙ্গে, কখনো আবার থেমে থেমে। রাতের কুয়াশা ভেজা বাতাসে তাদের ডাক কেমন যেন খচখচে লাগলো। হয়তো তারা কাউকে দেখছে, কিংবা নিছক অন্ধকারের সঙ্গে লড়াই করছে। শীতের এই রাতে চারপাশটা থমথমে ভারী। বাতাসে হয়তো অদৃশ্য কোনো সংখ্যা ঝুলে আছে। বাড়িতে ঢুকেই রাজন ধীর পায়ে হাতে টেনে রুমের দরজা লাগিয়ে দেয়। দরজা বন্ধ হওয়ার শব্দ যেন গোটা বাড়ির নিস্তব্ধতার ভেতর চাপা পড়ে যায়। এই ঘরটার সঙ্গে তার এক অদ্ভুত শত্রুতা। তবু এখানে তাকে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এখানেই তার রাবসা থাকে। শয়নকক্ষে শুয়ে থাকা রাবসা, অসুস্থ শরীরটা বিছানায় হেলানো, ছোট দুটো চোখ আধ খোলা, গায়ের তুলনার অবস্থাটা কিছু একটা ভালো মনে হয়। আগের মতো অস্থির নয়, বকে ওঠানামা স্বাভাবিকের কাছাকাছি। রাজন এক মুহূর্ত তাকিয়ে থাকে, মুখে কিছু বলে না, চোখেও কোনো আবেগ ভাসে না, শুধু হিসাব। ডাক্তার আসবে কিছুক্ষণের মধ্যে। আজ আবারও চেক আপ করবে। সময়টা ধীরে কাটে। বাড়ির ভেতরে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ স্পষ্ট শোনা যায়। অবশেষে ডাক্তার আসে, রাবসাকে পরীক্ষা করে কিছু নোট দেয়। প্রয়োজনীয় কাজ শেষে তার মুখভঙ্গি রাজনের বুকের ভেতর অস্থিরতা জমে ওঠে। চেক আপ শেষে হলে রাজন পাশের ঘরে ডাক্তারের সঙ্গে যায়। দরজা বন্ধ হতে সে সোজাসুজি প্রশ্ন ছুড়ে দেয়, এখন শরীরের অবস্থা কি? ডাক্তার একটু চুপ করে থাকে, তারপর ধীর পায়ে মেপে কথা বলে, সময় খুব বেশি হাতে নেই, এটুকুই যথেষ্ট। রাজনের মাথার ভেতর যেন কিছু একটা ছিঁড়ে যায়। এতক্ষণ সে সংযোগ ছিল যে চুপচাপ দাঁড়িয়ে থাকা সব মুহূর্তেই গলে যায়। রাগটা চোখে মুখে ফুটে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। এরপর যা ঘটে তা দ্রুত, হঠাৎ, অপ্রত্যাশিত। ডাক্তারের হাতে থাকা জিনিসটা রাজনের হাতে চলে আসে। কোনো কথা, কোনো সতর্কতা কিছু নেই। কয়েক মুহূর্তের মধ্যে পাশের ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায়। ঘরটার পাশে নিথর দেহটা, মেঝের ওপর শরীর কেমন যেন বেঁকে আছে, যেন শেষ মুহূর্তে কিছু বলতে চেয়েছিল, পারেনি।
চোখ দুটো আধ খোলা, বিস্ময়ের ছাপ জমে আছে সেখানে। গলা দিয়ে কোনো প্রকার শব্দ বের হয়নি, অথচ আত্মচিৎকার দিতে হয়তো চেয়েছিল, না সাহায্যের ডাক। সবকিছু এত দ্রুত ঘটে গেছে যে বলার বা কোনো শব্দ করার সুযোগ পায়নি। রক্ত ছড়িয়ে পড়েছে মেঝে জুড়ে, লালচে তরলটা রাজনের সাদা লুঙ্গিতে লেগে আছে। দাগ কেটে কেটে পুরো মানুষটা আর সাদা নেই। রক্তে ছিটকে মুখেও পড়েছিল, ঠোঁটের কোণে, গালের পাশে, চোখের নিচে। সেই রক্তের কোনো আতঙ্ক নেই, কোনো উন্মাদনা নেই, কোনো উত্তাপ নেই। রাজনের নিঃশ্বাস ভারী, চোখ দুটো জ্বলছে। কোনো এক মুহূর্তেই সে মানুষ নয়, কোনো হিংস্র নগ্নরূপ। পাশের রুমে শুয়ে থাকা রাবসা সব বুঝতে পেরেছে। দলের ওপাশ থেকে কোনো শব্দ না এলেও নীরবতা তাকে সবই বলে দিয়েছে। বুকের ভেতরটা তার কেঁপে উঠেছে। হাত দুটো শক্ত করে চাদর চেপে ধরে সে চুপ করে থাকে, একেবারে চুপ। রাবসার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে কান্না করলেও শব্দ করে না, কেবল চোখ দুটো ছলছল করে তাকিয়ে আছে অন্ধকারের দিকে। বাইরের রাত যেমন ছিল তেমনই আছে, কিন্তু এই বাড়িতে, এই দুই ঘরের মাঝে সবচেয়ে চিরতরে বদলে গেছে। রাজন রক্তমাখা শরীর নিয়ে ধীর পায়ে পাশের ঘরে আসে। তার পায়ের শব্দ খুবই মৃদু। বিছানার পাশে সে বসে পড়ল। সে রাবসা নড়ে চড়ে তাকায়। চোখে ভয় আছে, কিন্তু প্রশ্ন নেই। রাজনের সাদা লুঙ্গি আর সাদা নেই, গাঢ় লাল ছেপে ভরা, মুখে হাতে রক্তের দাগ, সব মিলিয়ে যেন রাতের অন্ধকারের সাথে অংশ নিয়েছে। রাজন রক্তমাখা হাতটা তুলে রাবসার চুলে হাতের স্পর্শে রাবসার বুকটা কেঁপে ওঠে, কিন্তু মুখ খোলা না। রাজন ঝুঁকে এসে রাবসার চোখের পানি মুছে দেয়। তার আঙ্গুল কাঁপছে। ভিড় এক শ্বাস ফেলে রাবসা ধীরে বলল, আমার পেছনে তুমি জীবনটা নষ্ট করো না। আমি পচে গেছি, এখন কেবল মাটিতে মিশে যাও বাকি। রাজন এইসব বইল না, তোমার কিছুই হইব না। ওই ডাক্তারের মাথায় সমস্যা ছিল, তাই উল্টাপাল্টা কথা কইছে। রাবসা তাকিয়ে থাকে, কিছু বলতে চেয়েও বলে না। কি বলবে সে? তার তো বলার কিছু নেইও। রাজন একটু থেমে আবার বলে বিনিময়ে, ওরে আমি শাস্তি দিয়েছি, আমার রাবসাকে নিয়ে এসব বলার অধিকার কারো নাই, কারো না। রাজন রাবসাকে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। রাবসা সে কিছুই হতে দিবে না। রাবসার কোনো অধিকার নেই ছেড়ে চলে যাবার। রাবসা সবসময় তার কাছেই থাকবে। রাবসাকে কিছু হতে দিবে না। রাবসা যে তার। ফোনটা হঠাৎ রাজনের ফোন বেজে উঠল। ফোনটা কে দিল এবার দেখার চেষ্টা করলো না। এখন রাজন যদি একটু জানতে পারে ওই পাশে তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে নদী তার জন্য অপেক্ষা করছে, খাবার তৈরি করেছে, তার জন্য অপেক্ষা করছে, তবে তা তো জানার চেষ্টা করলো না, নদীকে বোঝার চেষ্টা করলো না, কেবল সারা জীবন অপেক্ষাই করে গেল নদী মেয়েটা। কারো অপেক্ষা ফুরায় না, আর কারো আসতে ইচ্ছে করে না। রাত তখন শহরের কোলে ঘেঁষে নেমেছে। ফরাজ বাড়ির গেট পেরোতেই ভেতরের নিস্তবতা কেমন আলাদা লাগলো। রুমে ঢুকে আলো জ্বালাতেই চোখে পড়লো সব গোছানো, স্বাভাবিক রকম পরিপাটি, যেন কেউ খুব যত্ন করে জায়গাটা সাজিয়েছে। সে রুমের দরজা থেকে থমকে গেল। চিত্রা দাঁড়িয়ে আছে জানালার পাশে, কালো নাইটি পরিহিত, ভয়ঙ্করভাবে আকর্ষণীয় লাগছে। আলোটি এমনভাবে পড়েছে তার শরীরে, রেখাগুলো ছায়া আলো স্পষ্ট হয়ে আছে, চুলগুলো খোলা, সামান্য ভেজা, হয়তো ইচ্ছে করেই। চোখে কাজল নেই, তবুও দৃষ্টি তার যথেষ্ট। সে সেজেছে। সে কি ফারাজের জন্য সেজেছে? ভাবতে থাকলো ফারাজ। মাথা ভেতরে হঠাৎ করে শব্দ বন্ধ হয়ে গেল ফারাজের। চিত্রা নিজের গলাটা নিজের কানে অচেনা লাগলো। চিত্রা ঘুরে তাকালো, ঠোঁটের কোণে অল্প হাসি, সেই হাসিতে আবার জটিলতা আছে। অপেক্ষা, ফারাজের জন্য অপেক্ষা। এত দেরি করলেন যে শান্ত স্বর। ভাবলো আজ আর আসবেই না। ফারাজ কয়েক কদম এগিয়ে এলো, চোখ সরাতে পারছে না। এই চিত্রাকে সে
চেনে আবার চেনে না। যুদ্ধক্লান্ত ফরাজের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এক নারী। তার সম্মুখে সে পরাজিত সৈনিক। তুমি ফারাজ। বাকিটা বলতে পারলো না। মাথা সত্যিই নষ্ট হয়ে যাচ্ছে। চিত্রা কাছে এলো, দূরত্বটা নিজেই ভেঙে দিল। আমি জানি, সে নিচু স্বরে বলল, এই চোখ আজ একটু বেশি কথা বলছে। ফারাজ হাত বাড়িয়ে তার কবজি ধরল, শক্ত করে। ভেঙে পড়া মানুষ যেমন করে ধরে ঠিক তেমন। চিত্রা একটু সরে গেল, বরং আর কাছে এলো। তাদের নিঃশ্বাস এক হয়ে গেল। চিত্রা যেন কিছুটা অবাক হলো ফারাজের কাছে। আজ কথা হবে না বেবিজান, আমি ক্লান্ত। তার চেয়ে ক্লান্ত তোমার স্পর্শ সুখের অসুখে। ফরাজ ফিসফিসিয়েই বলল। চিত্রা চোখ নামালো, তারপর ধীর পায়ে সম্মতি দিল। বলল, তাহলে চলুন, আপনার সঙ্গে আমিও ক্লান্তির সমুদ্রে ঝাঁপ দেই। রুমের আলো মৃদু, বাইরের রাত গভীর হচ্ছে। ফরাজ জানে এই মুহূর্তে এই কালো নাইটির ভেতরে দাঁড়িয়ে থাকা চিত্রা তার সব রোগের একমাত্র নিরাময়। শীতের ভোর, চারপাশে এখনো কুয়াশার চাদরে ঢাকা, অন্ধকারটা পুরোপুরি কাটেনি। আলো আর রাতের মাঝখানে দাঁড়িয়ে আছে গ্রামটা। দূরে মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান। মাটির রাস্তার ধারে জমে আছে শিশিরে, পা ফেললেই হালকা শব্দ হয়। খেজুর আর তালের পাতায় জমা কুয়াশা টুপটুপ করে পড়ছে পুকুরের পানিতে। কুয়াশা ভাসছে, পাতার বেড়ায় আড়ালে থেকে ভেসে আসছে বাসন নড়াচড়ার মৃদু আওয়াজ। এলাহি বাড়ির সদর দরজাটি নিঃশব্দে খুলে গেল। কালো রঙের দরজার নিচে আড়াল করা একজন মানুষ দ্রুত ভেতরে ঢুকে পড়ল, যেন এক মুহূর্ত নষ্ট করার সুযোগ নেই। তাড়াহুড়া অন্তর্মহল পেরিয়ে সোজা সিঁড়ির দিকে এগোতে লাগলো। ঠিক সিঁড়ির মাঝ বরাবর উঠতে হঠাৎ করে এসে দাঁড়ালো ফরাজ এলাহি। ফরাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার ওই দিকে। মুহূর্তেই তার সামনের মানুষটার চোখ রেখা বদলে গেল আতঙ্ক আর বিস্ময়ে। সে থমথমে নীরবতা ভেঙে হঠাৎ ফরাজ এলাহি একটু নিচু স্বরে প্রশ্ন ছুড়ে দিল, বউ তুমি? রুমানার রাতে ঘুম হয়নি, তবুও ভোরের নিয়ম ভাঙেনি। আজও খুব সকালে উঠে পড়েছেন। নিত্যদিনের মতো পুকুর পাড়ে যান, ছাই দিয়ে দাঁত মেজে মুখ হাত ধুয়ে ফিরে আসেন। হাতে ঝুলে থাকে কালো রঙের তসবি। কিছুদিন ধরে তার হাতে থাকে এক কালো রঙের তসবি। কিছুদিন ধরে তার পথ এক জায়গাতেই এসে থমে গেছে, বাড়ির পেছনে ঘাট করা শেওলা ধরা পুকুর পাড়ে। আজও ব্যতিক্রম হয়নি। ইদানিং রুমানার গা ভর্তি করে গয়না পড়তে ইচ্ছে করে না। চুলে তেল মাছ বরাবর সিঁথি খেটে খোপা বাঁধার ইচ্ছে আর জাগে না। রসালো বাটা ভর্তি পানও তার মুখে আর রোচে না। ঘাটের সিঁড়িতে বসে সে পানিতে হাত দিয়েই হঠাৎ চমকে ওঠে, বুকের ভেতর কেঁপে ওঠে আতঙ্কে। মুহূর্তের মধ্যে তার মুখ ফসকে বেরিয়ে আসে চিৎকার, লাশ।